হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে পড়াবো নবম দশম শ্রেণীর রসায়ন অধ্যায় 6 মোলার ধারণা ও রাসায়নিক গণনার একটি সৃজনশীল, যেটি বোর্ডে এসেছিল। তো এখানে কোশ্চেন কতে বলা হয়েছে, স্থূল সংকেত কাকে বলে? যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করা হয় তাকে স্থূল সংকেত বলে। তো এটা মুখস্থ রাখতে হবে। তারপর বলা হয়েছে, এরপর একটি ম্যাথ দিয়েছে, এসটিপিতে 96 গ্রাম CH4 এর আয়তন কত? তো এখানে আমরা জানি এসটিপিতে এমনি আয়তন সবসময় এটা নির্দিষ্ট এবং এটা চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট থাকে 22.4 লিটার। এটা মুখস্থ রাখতে হবে। এসটিপিতে আয়তন সবসময় 22.4 লিটার। এবং CH4 হচ্ছে এখানে হচ্ছে বসাতে হবে CH4 এর আণবিক ভরটা, টোটাল আণবিক ভর করলে হবে 16 গ্রাম, কারণ এখানে হচ্ছে C হচ্ছে 12 এবং এখানে হচ্ছে +4 করলে 16 গ্রাম হবে। এবং এখানে তাহলে আমরা লিখলাম, মানে সাজিয়ে লিখলাম 16 গ্রাম CH4 মানে মিথেনের আয়তন যদি 22.4 হয় তাহলে 96 গ্রামে কত সেটা। এটা খুবই ইজি, ক্যালকুলেটর দিয়ে করা যাবে এবং এটা MCQ তো আসতে পারে ছোট ম্যাথ। তাহলে এখন এরপর আমরা গ করব। গত কোশ্চেন কি বলা হয়েছে দেখি। যৌগটিতে কয়টি যৌগটিতে কতগুলো অণু আছে? তাহলে যেহেতু বলা হয়েছে তাহলে প্রথম বিক্রিয়াটিকে বোঝাচ্ছে, তাহলে আমরা ফার্স্টে প্রথম বিক্রিয়াটি লিখি, H2SO4 প্লাস C কপার অক্সাইড, তারপর হচ্ছে তাহলে আমরা ফার্স্টে বিক্রিয়াটা কি মানে সম্পূর্ণ করব বিক্রিয়াটাকে। তো যেহেতু H2SO4 সালফিউরিক অ্যাসিড রয়েছে এবং এটার কপার অক্সাইড রয়েছে এবং এখানে আমাদেরকে H2O পানি দেওয়া রয়েছে, তাহলে এটা কি হবে সেটা আমরা বের করতে পারি খুব সহজে। কারণ এখানে যেহেতু পানি গঠিত হয়ে গিয়েছে তাহলে কপার আর এখানে সালফেট মিলে তারা কপার সালফেট গঠিত হবে। এরপর আমরা আণবিক ভরগুলো বের করব। আণবিক ভরের ক্ষেত্রে কপারের আণবিক ভর হচ্ছে আলাদাভাবে হচ্ছে 63.5 এবং অক্সিজেনের হচ্ছে 16। ওকে, তাহলে এবং এখানে ক্ষেত্র যদি করি 63.5 এবং সালফারের ক্ষেত্রে 32 এবং 16 × 4। তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে যদি দেখি 63.5 তাহলে আসে 79.5 গ্রাম। এবং এখানে যদি করি এখানে আসে 159.5 গ্রাম। যেহেতু আমাদের বলা হয়েছে যে এই যৌগটিতে কতগুলো অণু আছে, তাহলে সেক্ষেত্রে বিক্রিয়া অনুসারে আমরা লিখতে পারি, মানে কপার অক্সাইড রয়েছে এবং হচ্ছে তাহলে বিক্রিয়াটা হবে, যেহেতু এখানে এই যৌগটি বলাই হয়েছে তাহলে আমাদেরকে অবশ্যই কপার সালফেটটা রাখতে হবে এবং কপার সালফেটের সাথে সংযুক্ত রয়েছে কপার অক্সাইড। তাহলে এই দুইটা যৌগ নিয়ে আমরা কাজ করব। সেক্ষেত্রে 79.5 গ্রাম কপার অক্সাইড হতে উৎপন্ন হয়। গ্রাম কপার সালফেট। যেহেতু এবং এখানে যেহেতু আমরা কপার অক্সাইড নিয়ে কাজ করেছি, কারণ হচ্ছে এখানে আমাদের কপার অক্সাইড কত গ্রাম প্রশ্নে দেওয়া আছে 20 গ্রাম, সেহেতু আমরা কপার অক্সাইড নিয়ে কাজ করেছি এবং এখানে যেহেতু এই যৌগটা জানতে চেয়েছে তাহলে আমাদের কপার সালফেট রাখতে হবে। তাহলে এই দুটো যৌগ নিয়ে আমরা কাজ করলাম। তাহলে এখানে লিখতে পারি 20 গ্রাম অক্সাইড হতে উৎপন্ন হয়। তাহলে 20 গ্রামে মানে কতটি কপার সালফেট উৎপন্ন হবে সেটা আমরা বের করতে পারি। তাহলে ক্যালকুলেটর করলে
ক্যালকুলেটর দিয়ে করলে আসে আমাদের মান 40.13 আসে, আমরা 13 লিখতে পারি, 13 গ্রাম। তাহলে 20 গ্রামে আমরা কপার অক্সাইড থেকে আমরা 40.13 গ্রাম কপার সালফেট পাবো। তাহলে এখানে জানতে চেয়েছে অণু চেয়েছে, অণুর সংখ্যা চেয়েছে। এখানে তো আমরা জাস্ট গ্রাম মানে গ্রামটা বের করেছি, কিন্তু এখন আমাদের বের করতে হবে অণু। তাহলে সেক্ষেত্রে যেহেতু আমরা এখানে পেয়েছি 100.0 গ্রাম বা 100, আমরা একটা সূত্র পেয়েছি গ্রাম এবং মোল হচ্ছে সেম, তাহলে আমরা 1 মোল বা হচ্ছে গ্রাম লিখতে পারি। সালফেটে অণু থাকে, অণুর একটি কনস্ট্যান্ট বা অ্যাভোগাড্রো সংখ্যার মান রয়েছে, যেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, সেটা হচ্ছে 6.002 × 10⁻23 T। এটা সবসময় কনস্ট্যান্ট, এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এটা সবসময় মুখস্থ রাখতে হবে, এটা কনস্ট্যান্ট থাকবে। এবং আমরা ওখানে পেয়েছিলাম 20 গ্রামে কপার সালফেট পেয়েছিলাম 40.13 গ্রাম। তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাই 1.5 × 10⁻23 T অণু। তাহলে আমরা এখানে যেটা জানতে চেয়েছে যৌগটিতে কতগুলো অণু রয়েছে, তা আমরা বের করলাম। মানে কপার সালফেটে অণু রয়েছে 1.5 × 10⁻23। এখন আমরা গ করব। তো গ কোশ্চেনটা লিখি আমরা। উদ্দীপকের উৎপাদ যৌগ A এবং B কে পৃথকভাবে দুটি আয়তনের পাত্রে দ্রবীভূত করা হলে কোন দ্রবণের মোলারিটি বেশি। একটা সোজা মোলারিটি সূত্র জানা থাকলে S = W × 1000 ডিভাইডেড বাই M/V, এই সূত্রটা জানা থাকলে হচ্ছে এই ম্যাথটা খুব ইজিলি করা যায়। সেক্ষেত্রে আমরা ফার্স্টে 1 নং যৌগটা কমপ্লিট করতে পারি। 1 নং যৌগে আমরা যেহেতু সূত্র আমরা জানি, যেহেতু মোলারিটি সূত্র মনে রাখলেই হয়ে যাচ্ছে, এটা খুব ইজি ম্যাথ, M × V। এবং এখানে জানতে চেয়েছে এবং বি পৃথকভাবে দুটি 250 ml, মানে এখানে আয়তনটা কিন্তু দেয়া আছে। এবং ডাব্লিউ যেটা ভর, আমরা কপার সালফেটের ভর পেয়েছিলাম এর আগের মেথে আমরা বের করেছিলাম কপার, এখানে তো আমরা পেয়েছিলাম CuSO4। তো কপার সালফেটের ভর আমরা পেয়েছিলাম কত, 159.5। এটা আমরা আগে দেখেছিলাম কিভাবে বের করতে হবে। কপার সালফেট হচ্ছে শুধু কপার হচ্ছে 63.5 এবং সালফার হচ্ছে 32 এবং 16 × 4 দিলে এটা আসবে। তাহলে আমরা লিখতে পারি 159.5 × 1000। সরি এখানে হচ্ছে, এটা তো আমরা আণবিক ভর পেয়েছিলাম, তাহলে এখানে তো আমরা আণবিক ভরটাই লিখব।
এটা হচ্ছে আণবিক ভর লিখবো নিচে, এবং এটা হচ্ছে 250। এবং এখানে আমাদের ওজনটা লাগবে, মানে ডাব্লিউ এখানে কত, ডাব্লিউ হচ্ছে এর আগের মেতে আমরা করেছিলাম কপার সালফেটের, আমরা গতে পেয়েছিলাম মান, গতে পেয়েছিলাম হচ্ছে 40.13। এটা আমরা গতে পেয়েছিলাম। কপার সালফেটের আগের পৃষ্ঠে দেখলে দেখতে পারবা যে 40.13। তাহলে এটা হচ্ছে ওজন, যেটা আমরা আগের ম্যাথে পেয়েছিলাম, এবং এটা হচ্ছে আণবিক ভর। এক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে 1m, মানে 1 মোলারিটি। তাহলে এটা গেল। এরপর ম্যাথটি আমরা মানে একই ম্যাথ জাস্ট দুইটা পার্টে করতে হবে, যেহেতু দুইটা যোগরে আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে আমরা ফার্স্টে এটা কমপ্লিট করি বিক্রিয়াটি। তাহলে এখানে হবে NaCl, যেটা খুব সহজে বোঝাচ্ছে। এখানে ধনাত্মক আর এটা হচ্ছে ঋণাত্মক, এই দুটো যুক্ত হয়ে একটা যোগ NaCl গঠিত করবে। এবং এখানে ক্ষেত্রে আমাদের আণবিক ভর বের করতে হবে ACl হচ্ছে 35, এটাতে 1 এবং এটা হচ্ছে 35.5। তাহলে 1 আমরা লিখতে পারি 1 প্লাস 35.5, তাহলে টোটাল হবে 36.5। এবং এখানে NaCl তো সেম ভাবে আমরা আণবিক ভর যদি বের করি তাহলে আসবে 58.5। জাস্ট আণবিক ভরগুলো আমরা যোগ করে দিলাম। এখন আমাদের এর আগের মেতে তো আমরা ভরটা খুব ইজিলি পেয়ে গিয়েছিলাম 40.13 আই থিঙ্ক, কারণ হচ্ছে এটা আমরা আগের মেতে বের করেছিলাম। কিন্তু এখানে তো এটা আমরা আগের মেতে বের করি, তাহলে এখন আমাদের এটা সূত্রের সাহায্যে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 36.5 গ্রাম ACl উৎপন্ন হয় 58.5 গ্রাম NaCl। ওকে, তাহলে 30 গ্রাম এটা কিন্তু দেওয়া আছে, তাহলে আমরা 30 গ্রাম লিখলাম। এখানে 30 গ্রাম কিন্তু প্রশ্নে দেওয়া ছিল। 30 গ্রাম ACl উৎপন্ন হয় 58.5, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাওয়া যাবে কত, তাহলে পাওয়া যাবে 48.008 গ্রাম NaCl। তাহলে আমরা এখানে খুব সহজে এটা পেয়ে গেলাম। তাহলে এখন ইজিলি আমরা বসাতে পারি S = যেহেতু W = 1000 m × V, তাহলে এখানে আমরা এটা বসাতে পারি 1000 লিখলাম, এবং হচ্ছে এখানে m এর মান বসাতে হবে। m এর মান আমরা বসাবো কত, NaCl এর মান হচ্ছে 58.5, তাহলে এবং এখানে 250 তো থাকবে, কারণ প্রশ্নে বলা দেওয়া হয়েছে দুইটারই হচ্ছে সেম 250। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 3.29m। তাহলে কোথায়, এখানে প্রশ্ন বলেছে আয়তনের পাত্র দ্রবীভূত করা হলে কোন দ্রবণের মোলারিটি বেশি হবে, ওটা ছিল 1 মোলারিটি, আর এটা হচ্ছে 3.29। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে বি যোগে বা বি বিক্রিয়াটিতে মোলারিটি বেশি হবে। আচ্ছা।